বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ। মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের দিনটা প্রতিটা বাঙালি বাড়িতে কাজের একটা তোড়জোড় আছে, কারণ আগামীকাল যেহেতু মকর সংক্রান্তি, সেই মতে আমারও কিন্তু অনেক কাজ আছে সংসারে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আর গ্রামের তো ঐতিহ্য আলাদাই, তাই না? সেখানে তো কত রকমের কাজ থাকে, ঘর দুয়ার লেপা, উঠোন লেপা, তারপরে সব কিছু করতে হবে। আর এইগুলো দেখে চিনতে পারছো, এইগুলো হচ্ছে আমেরিকান ডলার। আমরা ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করি, এই ডলারটাই, এটা হচ্ছে এক একটা ডলার করে। ডলারে মনে হয় 83 টাকা করে দেয়। তো চলো বন্ধুরা, সকাল থেকে কাজকর্ম শুরু করে দিই। আজকে বলতে পারো আমার প্রচণ্ড কাজের চাপ। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে তো চা মুড়ি খেয়ে নিলাম, আর ভাবলাম যে সকাল সকাল রান্না করব না। মেয়ে, শাশুড়ি মা আর আমার ননদ সবাই মিলে গেছে হচ্ছে সায়েন্স সিটিতে, কলকাতা। আমাকেও প্রচুর পরিমাণে বলেছিল, কিন্তু আমি গেলাম না। আমি জানি আমার তো কাজ করতে হবে। আগের দিন গোবর এনে রেখেছি, তো দেখো বিছানা চাদরটা পেতে নিলাম, আর এখন সব লেপ ক্যাথা ওগুলো রোদ্রে দেবো, কারণ শীতের দিনে একটু রোদ না পড়লে কি হয় বলো তো, গন্ধ হয়ে যায়। তারপরে আবার প্রতিদিন তো দেখো কত করে জামা কাপড় কাচার আর শেষ থাকে না। সব লেপ কাঁথাগুলোকে আমি এক এক করে এখন রোদ্রে মেলে দিচ্ছি। যেটুকু টাইম আমি জামা কাপড় ভিজাবো, ততটুকু টাইম রোদ লাগলে হয়ে যাবে। আবার ঘর উঠোন লেপতে হবে, একা হাতে সব কিছু সামলানো। বাড়িতে আজকে সারাদিন কেউ থাকবে না, আমি আর তোমাদের দাদাভাই। তো দেখো সব লেপ কাঁথা বালি সব রোদ্রে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এখন আমি যে জামা কাপড়গুলো ছিল শাশুড়ি মার, সেগুলো মেলে দিয়ে গেছিলো, মানে ভিতরেই ছিল। আমি ভাবলাম একটু ভিজে আছে, রোদ্রে মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে। পরে কিন্তু আমার কাচার পরে এগুলো তুলে নিলে হয়ে যাবে। তো দেখো এক এক করে কিন্তু সব কিছু আমি মেলে দিচ্ছি। আর এগুলো মেলতে গিয়ে আমি একটা জিনিস ভাবছিলাম, যে কখন জামা কাপড় কাচবো, কখন আমি মানে ঘর লেপবো। এই তো কত বেজে গেছে। এক একটা কাজ আমি কিন্তু টাইম ফিক্সড করে করছি। এই জামা কাপড়টা ভিজিয়ে রাখবো এখনই, এই যে জামা কাপড় ভিজাতে শুরু করে দেব। আর মোটরে একদমই জল ছিল না, মোটরটা চালাতে গিয়ে আজকে এতটা গন্ডগোল হয়েছে, উপরের পাইপ লাইন কিন্তু বন্ধ করে দিয়েছিল। আমি মোটরটা চালিয়ে পুরো বসে রয়েছি ঘরে। তারপরে তোমাদের দাদাভাইকে দোকান থেকে ডেকে তারপরে এনে আবার চালালাম, বুঝতে পারিনি যে ওদিকটা বন্ধ করে দিয়েছে। তারপরে কিন্তু দেখো সব জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিচ্ছি। মশারি, বিছানার চাদর, প্যান্ট, জামা সব মিলিয়ে এক গাবলা হয়েছে। তো এগুলো ভিজানো থাক অনেকটা টাইম, রোদ্রের ভিতর ভিজানো থাকলে কিন্তু অনেকটা কাজ হবে। এদিকে কিন্তু আমার আগের দিনের কানেরটা হারিয়ে গেছিলো, সেই কানেরটা খুঁজে পেয়েছি। তো ভাবলাম যে যাক, কানটা খালি রয়েছে। আর এখন কিন্তু আমি সিঁড়িঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িতে তো সবসময় ওঠানামা করতে হয়, এই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে, তাই ভাবলাম ভালো করে ঝাড় দিয়ে নিই। আর ধুলোবালি মুক্ত, আর কেউ বাড়িতে নেই, কাজ করতেও সুবিধা হচ্ছে। মানে আমাদের ছোট্ট ঘর হলে কি হবে, সবাই তো সবসময় থাকে, ওই জন্য কিন্তু সেইভাবে কাজ করতেও পারি না, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেও পারি না। চলো আজকে তাহলে সবটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘরটাকে কুড়িয়ে নিলাম, কিছু এঁটো বাসন ছিল, আর ওই র্যাকটা কিনেছিলাম কদিন আগে, তোমাদের তো দেখানো হয়নি। তো ওই র্যাকটা ভেবেছি দোকানে নিয়ে যাব। ঘরটা যেহেতু এত ছোট, এখানে রাখলে আর থাকা মানে ঘোরারই জায়গা হয় না। তো ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছি, দুই ঘরই ভালো করে মুছে নেব। শাশুড়িমার ঘর মুছবো, আমার ঘর মুছবো, তারপরে এই বারান্দাটা মুছবো। এখানে বাইক থাকার জন্য না পুরোটুকু মোছা যায় না, যেটুকু পারি সেটুকু মোছার চেষ্টা করি। তো ওই যে মেয়ের গাড়িটা আবার ওখানে রেখে দিয়েছে, মেয়ের সাইকেল গাড়ি এইভাবে ঘরের ভিতর রাখে। এমনি তো দেখেছো ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতর সব কিছু মিলিয়ে গুছিয়ে কাজ করা একটু সমস্যা হয়ে যায়। দুটো ঘরই ওরকমই, দু জায়গা যেহেতু কাজ করতে হয়। তারপরে কিন্তু এই বাড়িতে চলে আসলাম, সব বাসি থালা বাসন নিয়ে তারপরে কিন্তু উঠানটা কুড়িয়ে নিই পরিষ্কার করে। আর এখন তো পাতা পড়ার সিজন, যেহেতু এখন টুকটাক পড়তেই থাকবে যত আমি ঝাড় দিই না কেন। তো দেখো আমি কিন্তু চারিদিকটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ভাবলাম বসে আর থাকবো কেন, এই কিছু বাসন রয়েছে এগুলোও মেজে ফেলি, তারপরে তো কাজ আছে। এই মানে লেপা পোছার পরে তারপরে এই বাসন মাজতে বসলে তখন আর ভালো লাগবে না, তখন মনে হবে কখন স্নান করব, কখন জামা কাপড় কাচবো। এমনিতেই বেলা গড়িয়ে যাচ্ছে, কত টাইমে কাজটা শেষ করব, এক এক করে কিন্তু করতেই রয়েছি। তো দেখো দেখতে দেখতে সব বাসন করা কিন্তু আমার মাজা হয়ে গেল।
এক সপ্তাহ আগে উঠোনটা লেপেছিলাম, ভাবলাম এখন একটু লেপি, কারণ মকর সংক্রান্তির দিন প্রতিটা বাঙালি বাড়িতে এরকম কিন্তু গোবরের ছড়া কিংবা গোবর দিয়ে লেপা হয়। আর আজকে কিন্তু গোবরটা কিনে এনেছি। গ্রামের বাড়ির হলে হবে কি, এখনও কিন্তু আমাদের এখানে গোবর কিনে নেওয়ার প্রচলন উঠেছে, আগে কিন্তু এটা ছিল না। আর এখন তো গরুর খুব অভাব, কেউ গরুই পুষতে চায় না, সবাই তো খুব শৌখিন। তাই জন্য দেখো আমি কিন্তু এখন ওই টাকা দিয়ে মানে গোবরটা কিনে এনেছি, ভাবলাম যে এখন আমি এই যে উঠোন ঝাড় দিয়ে দিই। উঠোনটার অবস্থা এত খারাপ ছিল, এইভাবে লেপে পুছে পুছে পরিষ্কার করতে করতে কিন্তু এখন পুরো তেলতেলে হয়েছে। কিন্তু বর্ষাকালের দিন এর দিকে তাকানো যায় না, কারণ বেলে মাটি তো প্রচণ্ড পরিমাণে জলটা ওঠে। এই শীতকালের সিজনটা খুব সুন্দর থাকে উঠোনটা, আর যেই আসে বলে কি কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি কিন্তু সবার আগে কাজ করা শুরু করেছি। জানি এগুলো বিকালে করলে ভালো হতো, কিন্তু বিকালে আর এই গোবর মাটি দিয়ে লেপা পোছা শীতকালের দিন ভালো লাগবে না, তাই জন্য ভাবলাম স্নান করার আগে যতটা পারি করে রাখি। তো দেখো আমি কিন্তু চারিদিকটা লেপে নেব যতটুকু গোবর আছে, কারণ 2 বালতি গোবর পেয়েছি, বেশি একটা পাইনি। কত কাকতি মিনতি করে দিল জানো তো, তারপর টাকা দিয়ে কিনতে হলো। ওই দিকটা আমার লেপা হয়ে গেছে, এখন এই দিকটা লেপে নিচ্ছি, কারণ এই দিকটাও মানে মুখের সামনে তো না লেপলে হয় না। যেটুকু গোবর আছে ভেবেছি যতটুকু পারি মানে আমার উঠোনটা পুরো কাভার করার চেষ্টা করছি, তো মনে হয় হয়েই যাবে। তোমরা দেখতে থাকো। আর এই দিকে বারবার করে আমার মাথার চুলটা খুলে যাচ্ছে, কি শখ করে যে লক্স কাটতে গেছিলাম, লক্স তো হয়নি, মানে যা ইচ্ছে তাই হয়েছে। ছাড়লেও ভালো লাগে না, কি যে পাপ করেছিলাম কাটতে গিয়ে, বারবার মুখের সামনে আসে। আর আমি চুল ছেড়ে না একদমই কাজ করতে পারি না, চুল তো সব উঠেই যাচ্ছে। যাই হোক দেখো খুব সুন্দর করে কিন্তু লেপে নিচ্ছি। লেপতে যতটা সোজা মনে হচ্ছে, কিন্তু এইটা মাজা প্রচণ্ড হারে ব্যথা হয়, কি আর বলবো। আর এই ঝাঁটাটা পাচ্ছিলাম না, কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এলাম, ভাবলাম যে ভালো করে নিয়ে নিই। তারপরে দেখো দোকানের সামনেটাও লেপে নিলাম সুন্দর করে, একটুখানি জায়গা এটা প্লাস্টার ছিল না। তারপরে দেখো চারিদিকটা সুন্দর করে লেপে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। মানে আমাদের উঠোনটা চারিদিকটা লেপে নিয়েছি যেটুকুটা আমরা থাকি, তো খুব ভাল লাগছে। লেপা পোছা ঘরদুয়ার থাকলে কি যে শান্তি লাগে। এখন আর একটা যুদ্ধ শুরু করতে হবে। উঠোন বলছে তুই তো আমাকে লেপে ফেলেছিস, এখন ঘর কখন লেপবি? তাই জন্য কিন্তু ঘরের প্রস্তুতি নিতে চলে আসলাম। এই দেখো উনুনের কালিটা একটু চারিদিক দিয়ে পরিষ্কার করলাম, তারপরে কিন্তু জ্বালানিগুলো সরিয়ে রাখলাম, যেটুকু লেপবো। তারপরে কিন্তু এদিকে লেপা শুরু করে দিয়েছি। লেপতে কিন্তু আজকে খুব ইজি মনে হচ্ছে, কারণ আগের দিন যেহেতু আমি ভালো করে মাটি এজে ফাটা যেই জায়গাগুলো বুঝিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি করে লেপতে লেপতে ওইটা লেপা হয়ে গেল। এখন কিন্তু এই বারান্দাটা লেপা শুরু করছি। আর আজকে না পিড়ে খুঁজেই পাচ্ছিলাম না, কি যে কষ্ট হচ্ছে, পাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। তারপরেও কিন্তু ঘর উঠোন সব কিছু লেপে নিলাম, মানে ডোয়াটা লেপলে হয়ে যায়। এদিকের ডোয়াটা লেপেছি, আর এদিকটা হলে হয়ে যায়। আর ওই দিকটা একটুখানি ফেটেছে, ওইটা একটু ভালো করে সুন্দর মাটি ছেনে ভালো করে ফাটাগুলো বুঝাতে হবে, না হলে তো সুন্দর লাগবে না, তাই না বলো? যে কোনো জিনিস সুন্দর করে করলে কি যে শান্তি লাগে, যতই শরীরে কষ্ট হোক না কেন। তারপরে কিন্তু লেপা পোছা ঘরদোর দেখলে মনে একটা আলাদা শান্তি লাগে। তো দেখো আমি কিন্তু এদিকের দোয়াটাও পরিষ্কার করে সুন্দর করে একদম মাটি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে লেপে নিয়েছি। এখন কি যে ভালো লাগছে আমার ঘরটা লেপতে। পুরো ঘরটা লেপে নিলাম, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো পুরো বারান্দা, এই বারান্দা ঘর, এই ডোয়াটা ঠিক করলাম। আর লেপতে গিয়ে আজকে পিড়ি খুঁজে পাইনি, তো কি সুন্দর লাগছে না দেখতে। চলো ঘর দুয়ার ওই বাড়ি সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এখন বলতে পারো ছাদের উপর বসে জামা কাপড়গুলো কাচবো আর মেলে দেবো। সকালবেলা থেকে আজকে রান্নাও হয়নি, হাঁড়িই জ্বলেনি। কি বলবো, শাশুড়ি মা যাওয়ার সময় মানে সায়েন্স সিটি যাওয়ার আগে বলে গেছিলো ভাত তরকারি কিছু না রান্না করতে, সব কিছুই আছে ঘরে, মাংস আছে, ভাত আছে বাসি। এখন অলরেডি 1:30টার বেশি বেজে গেছে। এই জামা কাপড়গুলো কাচবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। মানে বলতে পারো রান্না হয়নি, জানি না নষ্ট হয়েছে কি না। তারপরে দেখো জামা কাপড়গুলো কাচছি, হঠাৎ করে দেখলাম সিঞ্জিনির বাবা দোকান বন্ধ করে চলে এসেছে। তারপরে আমার জামা কাপড়গুলো কেচে টেচে ধুয়ে রাখা হয়ে গেছে, ও সঙ্গে সঙ্গে কিন্তু এক এক করে মেলে দিচ্ছে। এইটুকু হেল্প করলে অনেক, কারণ সকাল থেকে তো একভাবে কাজ করে যাচ্ছি, মাজাটা আর সোজা করতে পারছি না। তো বর এইটুকু বুঝেছে, আমার অনেক ভালো লেগেছে। তারপরে কিন্তু ওর সঙ্গে আমিও কিন্তু কাঁচা মানে মেলা শুরু করলাম, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে ওই মুড়ি আর চা ছাড়া কিছু খাওয়া হয়নি, আর বেশি একটা খাইনি, অর্ধেকটা খেয়েছিলাম, 3-4 জন ছিলাম তো খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু সব জামা কাপড়গুলো মিলে দিচ্ছি।
তো দেখো বন্ধুরা সব কিছু আমার কিন্তু কাপড় জামা কাপড় মেলা হয়ে গেছে, যতটুকু শুকাবে। তারপরে কিন্তু বাসনগুলো মেজে নিলাম, থালা বাসন পুজোর। এখন এই গাছ থেকে ফুল তুলে নিচ্ছি, কটা তুলসী পাতা তুলে নিচ্ছি, যেটুকু যা হয়, কারণ আমার শাশুড়িমা প্রায় দিনই কোথাও গেলে ফুল তুলে রেখে যায়, কিন্তু আজকে হঠাৎ করে ভোরবেলা বেরিয়েছে তো, আর আমাকে খুব বলছিল, মেয়েকে পাঠিয়ে দিয়েছি ওর পিসিমণির সঙ্গে। সুন্দর করে কিন্তু আমি পুজোটা সেরে নিলাম। এখন খাওয়া দাওয়ার পালা। শাশুড়িমার ঘরেই রান্না বান্না রয়েছে, মানে বাসি জিনিস। তো দেখো এখন বসে পড়লাম, সারাদিনের কাজকর্ম সেরে এখন খেতে বসেছি দুজনে এক থালায়, তাও কালকের বাসি ভাত সঙ্গে মাংস। তো কি বলবো বন্ধুরা, কি হয়েছে তোমাদের বলছি। এই সবই মাখায় নিছি, তোমার যত খেতে ইচ্ছা করে খাও। চলো খেয়ে নিই ফটাফট করে। আর এইগুলো কিন্তু আমার শাশুড়ি মার কালকে রাত্রের, আজকে তো সারাদিন রান্নাই করিনি। মাখন না, মকর সংক্রান্তিতে সবার বাড়ি একটা না একটা পিঠে হয়, তো আমি ভেবেছিলাম কিছু করব না, তারপরে মনে হলো একটু পায়েস করব। তো পায়েস করতে গিয়ে আবার মনে হলো না, আজকে পায়েস করলে হবে না, তাই কিন্তু একটুখানি ছড়ার পায়েস কাটবো, মানে পায়েসই বলতে পারো, পিঠে। এই দেখো প্রথমে গরম জলে একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার ভিতর কিন্তু একটুখানি চালের গুঁড়ো দিলাম, যতটা করব আর ততটা। তো এখানে কিন্তু একটা ডো বানিয়ে নিলাম, ভালো করে সিদ্ধ করে একটুখানি ঢেকেও দিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। নেওয়ার পর এটাকে গরম গরম থাকতেই ভালো করে মাখতে হবে। মাখার পরে কিন্তু এটাকে দিয়ে আমি ওই ছড়ার পায়েসগুলো কাটবো। একা একা করতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল। তো দেখো আমি প্রথমে থালাটায় ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখালে কি হবে বলো তো, একটার সঙ্গে একটা লেগে পড়বে না, আর প্রচুর পরিমাণে ওই গুঁড়োও দিতে হবে না। গুঁড়ো দিলে পারে মনে হয় কি গাঢ় হয়ে যায় প্রচণ্ড তাড়াতাড়ি। দুধটা একটু বেশি দিয়ে করার চেষ্টা করব, অল্প একটু। আর এর ভিতর কিন্তু খানিকটা ঘি দিয়ে এখন সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এইভাবে মাখলে কিন্তু আর একটার সঙ্গে একটা লাগবে না। দেখো এরকম একটা ডো করে নিলাম, এখন এটাকে ঢেকে রাখবো। এখন কিন্তু একা একা কাটতে শুরু করে দিলাম। হঠাৎ করে মনে পড়লো যে একা একা কাটতে তো আমি পারবোই না, তারপরে কিন্তু চৈতালিকে ডেকে নিলাম। দেখো চৈতালিও এসেছে আমাকে হেল্প করতে। এই সব জিনিস কাটতে গেলে যত মানুষ হবে ততই মজা হবে। এক জায়গায় বসে দুজনে গল্প করতে করতে কিন্তু কেটে নিলাম। তার ভিতর দেখলাম মিষ্টিও এসেছে, মৌ এসেছে, সবাইকে দেখিয়ে দিলাম। তারপরে চলো কতটুকু কেটেছি দেখাই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে মাজা ব্যথা নিয়ে ঘর দৌড় লেপে কিন্তু এই কাজটা করলাম। যাও তাও করতে পেরেছি চৈতালির সহযোগিতায়। এখন আমি পিঠেটা বানাবো। আর মেয়ে গেছিল ইকো পার্কে, তোমাদের তো বলেই, সায়েন্স সিটি ইকো পার্ক করবো। জীবনে প্রথমবার আমি ছড়ার পায়েস বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে, কিন্তু আমি যেহেতু পরের দিন ভিডিওটা এডিট করছি, খুব সুন্দর হয়েছিল জানো তো, সবাইকে দিয়েছি। তারপরে দেখো এই যে আমি কিন্তু সব কাটা হয়ে গেছে, আর দুই একটা আছে। চৈতালি কিন্তু ওই লাস্ট ফিনিশিংটা কেটে নিচ্ছে। এখন আমি দুধটা জাল বসাবো। আর সকালবেলা তো ওই বাসি ভাত খেয়েছি, দুপুরবেলা ওই 2টোর দিকে খুব খিদেও পেয়েছে। বরকে বললাম যে আজকে রুটি না করলে হয় না, একটু সিদ্ধ ভাত করি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিয়ে খেয়ে নেব। বলছে ঠিক আছে, আমার এইটুকু বুঝেছে তাই কত। দেখো আমি কিন্তু প্রথমে 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, তারপরে এই আমুল গোল্ডের এই দুধটা দিয়ে দিলাম। এখন আরও দুধ দেবো। দুধ যত বেশি হবে ততই ভালো হবে, যত গুড় তত মিষ্টি, কথায় আছে না, তো দুধটাও তেমন। সব কিছু যদি দুধ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট হবে। তারপরে কিন্তু একটা আমুলের প্যাকেট এনেছিলাম, ওই 100 গ্রাম মতো, সেটার অর্ধেকটার বেশি দিয়ে দেবো, আর একটু রেখে দেবো, অতটা দেবো না যেহেতু অল্প একটু বানাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি একটুখানি দুধ উঠিয়ে রেখে তার ভিতর কিন্তু এই যে একটু আমুলের দুধটা দিয়ে দিলাম। এই দুধটা দিলে টেস্টি হয়। তারপরে কিন্তু সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এখন এই যে গুড়টা কিনে নিয়ে এসেছি 80 টাকা দিয়ে, জানো তো, এখানে 500 গ্রাম গুড় আছে। গুড়টার ফ্লেভারটা এত সুন্দর। তো আমাদের বাড়ির পাশে একটা কাকু হচ্ছে বিক্রি করে, ওখান থেকে মগে করে নিয়ে এলাম। তো এখন আমি কিন্তু দুধটার ভিতর গুড়টা দিয়ে দেবো। অনেক সময় কি হয়, দুধটা আর কি কেটে যায় এই গুড়গুলো দিলে, কিন্তু কাকিমা বললো এই গুড়ে কিন্তু দুধ কাটবে না, এইটুকু গ্যারান্টি। তাছাড়া এমনি ফ্লেভারটাও ভালো থাকবে, কিন্তু দুধে মানে গুড়ে কতটা চিনি মেশানো আছে সেটার গ্যারান্টি দিতে পারবে না, কারণ ওরাও তো কিনে ব্যবসা করে। তারপরে দেখো যখন দুধটা জাল হয়ে গেছে, অনেকটা টাইম ধরে জাল দিয়েছি, প্রায় আধা ঘন্টা। তারপরে কিন্তু এখন আমি ছড়ার পায়েসগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে 2-3 পলক উঠলে পরেই কিন্তু আমি নামিয়ে দেবো। গুড় দিয়ে এমনি ছড়ার পায়েস খেতে খুব ভালো লাগে, তাই না? যে কোনো জিনিস শীতকালের দিনে এই গুড় দিয়ে রান্না করলে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো দেখো রান্না হয়ে গেছে, এখন কিন্তু আমি বাটিতে করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো বলো, সবাইকে টাটা বাই।